গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানুষ স্যার। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আরও নতুন একটা বিষয় সম্পর্কে আলোচনা করবার জন্য। তো আমরা বিগত যে ক্লাসে নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই বিষয়ে সবার কি মনে আছে কি বিষয় আলোচনা করেছিলাম? আচ্ছা, খুব ভালো। তোমরা তো সকলে আমাদের প্রিয় ছাত্রছাত্রী, তো তোমাদের কাছে আসলেই তবেই মনটা খুব ভালো হয়ে যায়। তো আমি তোমাদের বিগত ক্লাসে বলেছিলাম, বিগত আলোচনায়, যে আমরা আজকে যে বিষয়বস্তু আলোচনা করছি সেই আলোচনা আমরা পরবর্তী ক্লাসে তোমরা কে কতখানি ভালোভাবে শুনেছো বা জেনেছো বুঝেছো সেগুলো আমি পরবর্তী ক্লাসে একটু জেনে নেব। কিসের মাধ্যমে জানবো? একদম ঠিক প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদেরকে জানতে হবে। এবং তার জন্য তোমাদের সুবিধার্থে প্রত্যেকদিন প্রত্যেকটা ক্লাসের শেষে আমি তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে রেখে দিই, যাতে তোমাদের সেখান থেকে বুঝতে, সেই প্রশ্নগুলোকে সামনে রেখে তোমাদের নির্দিষ্ট পাঠ্যপুস্তক থেকে সেই নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে জানতে, পড়তে, বুঝতে সুবিধা হয়, তাই না? আচ্ছা, তো আমি তোমাদের একদম ঠিক তোমাদের আমি পূর্বের দিনে বিগত দিনে খনিজ তেল সম্পর্কে, অর্থাৎ খনিজ তেলের প্রাথমিক যে ধারণা, তাই তো, খনিজ তেলের প্রকৃতি, খনিজ তেল, এই যে বা খনিজ তেলের ইংলিশ যদি করা হয় পেট্রোলিয়াম, এই শব্দটি কোথা থেকে এসেছে বলো তো একটু, যখন মনেই আসলো একটু জিজ্ঞাসা করে নি। আচ্ছা, এগুলো হচ্ছে, এই পেট্রোলিয়াম শব্দটি এসেছে দুটি ল্যাটিন শব্দ থেকে। কি কি সেই ল্যাটিন শব্দ বলো? একদম ঠিক, পেট্রা, যার অর্থ কি শিলা, আর ওলিয়াম, যার অর্থ হচ্ছে তেল। তো এইখান থেকে আমরা খনিজ তেল, বা যদি এই পেট্রা আর ওলিয়ামের বাংলা মানে করি তাহলে সেটা দাঁড়ায় শিলা তেল। তো এটাকে শিলা তেল কেন বলা হচ্ছে? একদমই ঠিক, কারণ এটা জীবাশ্ম জ্বালানি, তরল জীবাশ্ম জ্বালানি এবং একটা অধাতব খনিজ, যেহেতু তরল এটা। এই যে খনিজ তেল যেটা আমরা উত্তোলন করছি প্রকৃতি থেকে, বিভিন্ন তৈল খনি থেকে, এটাকে কি বলা যায় বলো তো, কি বলা হয়ে থাকে? একদম ঠিক, এটাকে ক্রুড অয়েল বলা হয়ে থাকে, তাই তো? এই যে ক্রুড অয়েলকে কিন্তু আমরা খনি থেকে উত্তোলিত করলেই সেটাকে আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। তার নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি নিষ্কাশন পদ্ধতির মাধ্যমে তারপর সেইখান থেকে উপজাত দ্রব্য হিসাবে, বা সেইখান থেকে কিছু দ্রব্য আমরা পেয়ে থাকি, যেমন প্রধান উপকরণ হিসাবে আমরা পেট্রোল, ডিজেল, কেরোসিন, ন্যাপথা, বেঞ্জল, এগুলো আমরা কিন্তু বলতে পারি। তাহলে এই দ্রব্যগুলো আমরা পেয়ে থাকি। আচ্ছা বলো তো, পেট্রোলিয়াম কি জাতীয় সম্পদ? হ্যাঁ, এটা একটা তরল জীবাশ্ম জ্বালানি, একটা অধাতব খনিজ, তাই না? এটি অপুনর্ভব, ক্ষয়িষ্ণু, তার সাথে সাথে গচ্ছিত এবং সীমিত জড় সম্পদ। এবং এটা চিরাচরিত না অচিরাচরিত সম্পদ? একদম ঠিক, এটা চিরাচরিত একটি অপুনর্ভব সম্পদ। তাহলে এই ছিল পেট্রোলিয়ামের প্রকৃতি। তো এইখান থেকে আমি তোমাদের থেকে একটু জানবো পেট্রোলিয়ামের যে তিনটি প্রকারভেদ, আমি বলেই দিলাম তিনটি প্রকারভেদ, সেই তিনটি প্রকারভেদের নাম বলো তো একটু। আচ্ছা, একটি হচ্ছে প্যারাফিন যুক্ত। এই প্যারাফিন যুক্ত তেলের বাণিজ্যিক মূল্য সবচেয়ে বেশি না কম? প্যারাফিন যুক্ত তেলের বাণিজ্যিক মূল্য সবচেয়ে বেশি। অ্যাসফাল্ট যুক্ত তেল, এটা একটু নিকৃষ্ট মানের তেল, তাই তো?
ন্যাপথিন জাতীয় এবং এটা কালো রঙের। আর প্যারাফিন যুক্ত তেল এটা মোম সমৃদ্ধ সবুজ রঙের হয়। এখানে আবার হাইড্রোকার্বন বেশি থাকে, মানে হাইড্রোজেন বেশি এবং কার্বন কম থাকে। আরেকটি হচ্ছে মিশ্র তেল, যেখানে প্যারাফিন এবং অ্যাসপাল জাতীয় তেলের ঠিক একটা মধ্যেকার অবস্থাকে বোঝানো হয়ে থাকে এবং এতে প্যারাফিন, ন্যাপথিন, হাইড্রোকার্বন মিশ্রিত অবস্থায় আধা-আধি পরিমাণে থাকতে দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, এই যে খনিজ তেলের উৎপত্তি কিভাবে হয় একটু বলো দেখি। হ্যাঁ, আচ্ছা, টারসিয়ারি যুগে অতি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী বা সামুদ্রিক প্রাণী, যেগুলো ফ্লোরা মিনি-ফ্লোরা বলা হচ্ছে, মৃত জীবদেহ বা তারা অবক্ষেপণ কোনো কারণে পলির স্তরে বা পলির তলায় কি হয়েছিল, চাপা পড়ে গেছিল, তাই তো? তাহলে যদি এত বিশাল পরিমাণ জীব, প্রাণী দেহ, উদ্ভিদ দেহ যদি সমুদ্রের তলায় পলির স্তরে, মানে 6 থেকে 7 কোটি 8 কোটি বছর আগে ধীরে ধীরে চাপা পড়ে যায়, এবং চাপা পড়ে যাওয়ার পরে কি হচ্ছে, এর উপরে পলির স্তর কিন্তু আরো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাহলে বৃদ্ধি হচ্ছে, তার একটা চাপ অনুভূত হচ্ছে উপর থেকে। তাহলে এর ফলে সেই জীবদেহ থেকে অবায়জীবী যে ব্যাকটেরিয়া, সেগুলো বিয়োজিত হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে যে অক্সিজেন এবং নাইট্রোজেন গ্যাসের পরিপূর্ণ ছিল, সেগুলো কিন্তু অপসারিত হয়ে যাচ্ছে। অপসারিত হয়ে গিয়ে হাইড্রোজেন এবং কার্বনের যৌগের সাথে এটা খনিজ তেল গঠন করছে, তাই তো? আচ্ছা, খনিজ তেলের সর্বাধিক অবস্থান আমরা কোথায় দেখতে পাই? কোনো ভাঁজের ঊর্ধ্বভঙ্গের যে অবস্থান, সেই ঊর্ধ্বভঙ্গের অবস্থানে আমরা খনিজ তেলের অবস্থান সর্বাধিক বেশি দেখতে পাই, তাই তো? আচ্ছা, তো আজকে আমি এর থেকে বেশি আর প্রশ্ন জিজ্ঞাসা করব না। তোমরা সবাই খুব ভালোভাবে, যথেষ্ট ভালোভাবে তার উত্তর দিতে পেরেছো। আমি তার জন্য সবাইকে একবার করে থ্যাংক ইউ জানাচ্ছি। যেহেতু খুব ভালো তোমরা মনোযোগ সহকারে পড়াশোনাটাকে বা আলোচনাটাকে শুনছো, শোনার চেষ্টা করছো, এবং আমি চাইবো আগামী দিনেও আমরা এরকমভাবে তোমাদের সহযোগিতায়, এবং তোমরা আমাদের সঙ্গে ঠিক যেমনভাবে খুব সুন্দর মধুর সম্পর্কে ব্যবহার করে ক্লাসটা আমরা করে থাকি, সেরকম করবে, যাতে আমরা আমাদের যে পাঠ্যপুস্তক থেকে আমরা যেটুকু তোমাদেরকে বলবো, তোমরা যাতে খুব সহজে শুনতে পারো, জানতে পারো, বুঝতে পারো, যাতে ভবিষ্যতে তোমাদের পরীক্ষায় বা তোমাদের বোঝার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়, তোমাদের মূল্যায়নটা সঠিকভাবে হয়। ঠিক আছে? তো আমরা তো খনিজ তেলের সম্পর্কে অনেকটাই জেনেছি, কেন বা কয়লা পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। তো এটাকে আমরা খনিজ তেলের উৎপত্তি আর কয়লা পেট্রোলিয়ামের জীবাশ্ম জ্বালানি বলা হয় কেন, দুটো ভেতরের কথা প্রায় অনেকটাই একই। তো সবটাই আমরা জেনেছি। এবার ধীরে ধীরে আমরা জানবো খনিজ তেলের গুরুত্ব ঠিক কতখানি, খনিজ তেল কিভাবে আমাদের মানব জীবনে একটা প্রভাব বিস্তার করেছে, খনিজ তেল ছাড়া আমরা কেন এক মুহূর্ত চলাফেরা করতে পারবো না, চলতে পারবো না, সবটুকুই কিন্তু সেই সম্পর্কে আমরা এবার বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তাহলে সবাই একটু মনোযোগ সহকারে শোনো, এবং কোথাও আলোচনা করতে করতে কারোর যদি কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে, এবং আলোচনা করতে করতেই তোমরা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ যে তথ্য প্রত্যেকদিন যেমন খাতায় নোট ডাউন করো, নির্দিষ্ট তথ্যগুলো সেগুলোকে খাতায় নোট ডাউন করে নেবে। ঠিক আছে? আজকে আমরা ভূগোল বিষয়ের নবম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা ভূগোল বিষয়ের সপ্তম অধ্যায়, এই সপ্তম অধ্যায়ে কি রয়েছে? ভারতের সম্পদ। ভারতের সম্পদ আমরা অনেকটাই
আলোচনা করে ফেলেছি, বিভিন্ন ভাগ আলোচনা করে ফেলেছি। ভারতের সম্পদ সম্পর্কে প্রাথমিক ধারণা, চিরাচরিত, অচিরাচরিত, পুনর্ভব, অপুনর্ভব, প্রাকৃতিক সম্পদ, সাংস্কৃতিক সম্পদ, কয়লা, কয়লা তার ব্যবহার, তার উপযুক্ত দ্রব্য, অনেকখানি আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব খনিজ তেল, তার দ্বিতীয় পাঠ। অর্থাৎ আজকে আমরা আলোচনার বিষয়বস্তু হচ্ছে গুরুত্ব এবং ব্যবহার। দেখো, এই খনিজ তেলের বিষয়বস্তুটা অনেকখানি লেন্দি রয়েছে, তো আমি চাই না যে একদিনে অনেকটা বেশি কিছু বলে তোমাদের মাথার উপরে চাপ পড়ুক। আমরা ধীরে ধীরে আলোচনা করব। আমরা আশা করি সবটুকু আমরা কভার করতে পারবো ধীরে ধীরে আলোচনা করলেও। শুধু তোমরা একটু আমাকে একটু সহযোগিতা করবে, ঠিক আছে? তাহলেই হবে। চলো শুরু করা যাক আজকের নির্দিষ্ট আলোচনা। আচ্ছা, প্রথমেই আমরা খনিজ তেলের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। কি সেই গুরুত্ব, কতখানি গুরুত্ব রয়েছে দেখি। দেখো, একে তরল সোনা বা কালো সোনা বলা হচ্ছে। তো কেন এই খনিজ তেলকে তরল সোনা বা কালো সোনা বলা হচ্ছে, সেটা কি আমরা জানার চেষ্টা করি, একটু দেখি। তোমাদের মনে পড়ছে আশা করি, আমরা যখন কয়লা সম্পর্কে আলোচনা করছিলাম তখন আমরা কি বিষয় কি বলেছিলাম, কয়লাকে কালো হিরে বলেছিলাম। তো সেক্ষেত্রে যেমন সেটা একটা কঠিন বস্তু ছিল, কঠিন বস্তু থাকার জন্য তাকে আমরা হীরের সঙ্গে তুলনা করেছি, ঠিক আছে? তো একে তরল বা কালো সোনা কেন বলছি সেটা একটু দেখে নিই। দেখো, আমি জাস্ট বলার আগে আমি তোমাদেরকে তাও একটু বলে দিই। দেখো, আমরা এই আধুনিক জীবনে যখন চলাফেরা করছি, তুমি দেখবে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি বাড়ি থেকে বেরোলে যে পরিবহনটা তুমি ব্যবহার করছো, প্রত্যেকটা পরিবহনে এখন হয়তো কিছু ব্যাটারি চালিত যানবাহন যেমন টোটো বা বিভিন্ন চার চাকা বেরিয়েছে, ইলেকট্রিক ভেহিকেল, কিন্তু এর আগে পর্যন্ত আমরা কিন্তু পেট্রোল বা ডিজেলের গাড়ি ছাড়া কিন্তু বাজারে আর কিছু দেখতাম না। আমাদের বাইকে করেও যদি আমরা কোথাও যেতে চাই তাহলে কিন্তু সেই পেট্রোল ডিজেলের উপর ভরসা করে যেতে হবে। এবং তুমি বাড়িতে যে নিত্য নতুন বাজার থেকে বিভিন্ন ধরনের প্লাস্টিক জাতীয় দ্রব্য, সেটা তোমার বাসনপত্র হতে পারে, বিভিন্ন বাচ্চার খেলনা হতে পারে, ঘর সাজানোর জিনিস হতে পারে, বা ক্যারি প্লাস্টিক হতে পারে, এবং বাজারে গেলে আমরা মাছ কিনি, মাংস কিনি, তেল কিনি, যা কিছু দ্রব্যই কিনি না কেন, প্লাস্টিক ছাড়া কিন্তু আমাদের কোনো কিছুই কোনো দ্রব্য, বাজারজাত কোনো দ্রব্য ঘরে আসে না। তো সেই জন্যই আমি বলছি, এটা শুধু আমাদের দৈনন্দিন বাজার, মধ্যবিত্ত পরিবার বা আমরা যারা, এদের এই ব্যাপারটাই আমি বললাম। তাহলে এর প্রয়োজনীয়তাটা বুঝতে পারছো কতখানি রয়েছে? একদমই ঠিক। তো সেই জন্যই আমি তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে যে আধুনিক যন্ত্র সভ্যতায়, ঠিক আছে, আধুনিক যন্ত্র সভ্যতায় খনিজ তেল যে অঞ্চলে বা যেখানে সঞ্চিত থাকে তাকে আমরা ওয়েল পুল বলি। পুল অর্থাৎ পুকুরের মতোই। যদি আমি মনে করি যে আমার বাড়িতে একটা সুইমিং পুল আমরা বলে থাকি, জানো? তাহলে কোনো একটা হোটেল রিসর্টে যদি একটা পুকুর থাকে এবং সেই জলটা খুব ভালো থাকে, আমরা সুইমিং পুল বলি। সেখানে অনেকখানি জল সঞ্চিত অবস্থায় রয়েছে, তাই তো? সেই জন্য আমরা তাকে সুইমিং পুল বলি। আর এখানে তেল সঞ্চিত রয়েছে তাকে ওয়েল পুল বলি। বেশ, খুব ভালো। তো তেলের ব্যবহার ও গুরুত্ব এত ব্যাপক এবং বিবিধ যে সোনার মতো মূল্যবান সম্পদ এই খনিজ তেল, ঠিক আছে? যেহেতু তেলের এত বেশি পরিমাণের গুরুত্ব এবং ব্যবহার আছে, এর ব্যবহারিক মূল্য ও অর্থনৈতিক গুরুত্ব শক্তি সম্পদগুলির মধ্যে সর্বাধিক। তাহলে আমরা আরো যে শক্তি সম্পদগুলো ব্যবহার করেছি, দেখলাম যে কয়লা একটা অন্যতম শক্তি সম্পদ। কয়লার থেকেও বলা হচ্ছে এর ব্যবহারিক মূল্য এবং অর্থনৈতিক গুরুত্ব শক্তি সম্পদগুলির মধ্যে সর্বাধিক। আবার পদার্থ রূপে তরল, তাই খনিজ তেলকে
তরল সোনা অর্থাৎ লিকুইড গোল্ড বলা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, খনিজ তেলের রং কেমন? তামাটে কালো হতে পারে, আবার একটু সবুজ ধরনের হতে পারে, এটা প্যারাফিন যুক্ত তেল আমরা আলোচনা করেছি। তো তাই জন্য একে ব্ল্যাক গোল্ড অর্থাৎ বাংলায় যদি করি কালো সোনা। ঠিক আছে। এই তেলকে ঘিরে বিশ্বজুড়ে অশান্তি ও রাজনৈতিক টালমাটাল অবস্থা সৃষ্টি হয়। একদমই ঠিক, কারণ এই তেলকে ঘিরে যেহেতু এই তেলের দাম এত বেশি এবং যে যত বেশি পরিমাণে এই তেলকে বিশ্ববাজারে বিক্রি করতে পারবে সে তত বেশি মুনাফা করতে পারবে, এবং সব ব্যবসায়ীরাই তো নিজেদের মুনাফা করতেই চায়, তাই না? সেটাই হচ্ছে ব্যাপার। তো সব থেকে বেশি তেল কিন্তু আমরা এই পশ্চিম এশিয়াতেই পাই, যেগুলো হচ্ছে ইরান, সৌদি আরব, কুয়েত, কাতার, এই সব দেশগুলোতেই কিন্তু সর্বাধিক পরিমাণে এই খনিজ তেলের ভান্ডার লক্ষ্য করা যায়, দেখা যায়। এবং এখানটায় যতদূর শুনেছি এখানকার সরকারের কাছে অনুমতি না নিয়ে কোথাও তুমি কিন্তু 1 ফুট 2 ফুটের বেশি গর্ত কোথাও খুঁড়তে পারবেন না। হ্যাঁ, ঠিকই বলেছো। এই নির্দিষ্ট অঞ্চলে সৌদি আরব, ইরান, কুয়েত, এইসব কাতার, এইসব জায়গার অধিবাসীরা তেল বিক্রি করে বিশাল বড়লোক হয়ে গেছে, মানে ধনী ব্যক্তি হয়ে গেছে, সবাই রাজা, নির্দিষ্ট সবার নিজস্ব প্লেন রয়েছে, কত কিছু রাজপ্রাসাদ রয়েছে। যাই হোক, সেটা এই তেল বিক্রি করার মুনাফা থেকেই কিন্তু সেগুলো তৈরি হয়েছে। ঠিক আছে। দেখো এখানে সেজন্য বলা হচ্ছে পেট্রোলিয়াম নোন অ্যাজ ব্ল্যাক গোল্ড। এই যে পেট্রোলিয়ামের ড্রাম, ব্যারেল যদি এখানে থাকে, তো এখানটায় দেখো সেই জন্য সোনার কয়েন এবং সোনার যেটা বার বলা হয়, সোনার বার, গোল্ড বার, তার সঙ্গে তুলনা করে একসাথে একটা ছবি করা হয়েছে, পেট্রোলিয়াম নোন অ্যাজ ব্ল্যাক গোল্ড। আর পেট্রোলিয়াম বলতে মূলত আমরা যেটা জেনে থাকি পেট্রোল, ডিজেল, কিন্তু এছাড়াও আরো অনেক জাতীয় দ্রব্য, বিভিন্ন দ্রব্য এই পেট্রোলিয়াম থেকে কিন্তু প্রস্তুত করা হয়ে থাকে। তাহলে পেট্রোলিয়ামের গুরুত্ব তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। খুব ভালো। এবার আমরা এই পেট্রোলিয়ামের ব্যবহার জানবো। তো দেখো ছবিটার দিকে একটু খেয়াল করো, ছবিটার দিকে খেয়াল করলে তোমরা আশা করি সবাই বুঝে যাবে যে এখানটাতে কি উদ্দেশ্য বা এই ছবিটা আমি তোমাদের দেখিয়েছি। দেখো ব্যবহার হিসাবে পরিবহন একটা অন্যতম ব্যবহার, যে খনিজ তেলের ব্যবহার আমরা করি। স্থল, জল ও আকাশে পরিবহন ব্যবস্থা সম্পূর্ণরূপে তেল নির্ভর। তাহলে আমরা জলেও যদি চলতে চাই, নৌকা বা জাহাজ, সেখানেও ডিজেল, কেরোসিন প্রয়োজন। স্থলে চলতে গেলে তো স্থলের গাড়ি সম্পর্কে তোমাদের সবার ধারণা রয়েছে। আকাশপথে কি চলে? আকাশপথে চলে এরোপ্লেন, যার জ্বালানির নাম হচ্ছে অ্যাভিয়েশন ফুয়েল, সেটা আসে এই গ্যাসোলিন থেকে কিন্তু আসে। ঠিক আছে। তো দেখো গ্যাসোলিন থেকে মূলত এই অ্যাভিয়েশন ফুয়েল তৈরি করা হয়, সেটাও এক ধরনের পেট্রোল বলা যেতে পারে। পেট্রোল, প্রথম কথায় আসি আমি, পেট্রোল ডিজেল দ্বারা, এই পেট্রোল ডিজেলের দ্বারা কি চলছে? বাস, লরি, মোটরসাইকেল, অটো, ট্যাক্সি, রেল প্রভৃতি সড়কযান এবং লঞ্চ, ট্রলার, স্টিমার, জাহাজ প্রভৃতি জলযান। তাহলে স্থলযান আর জলযান প্রত্যেকটা বুঝতে পারলে একদমই ঠিক। তাহলে দেখো পরিবহনের ক্ষেত্রে তো আমরাও যদি কোথাও ঘুরতে যাই বা কোনো জায়গায় যাই, তো যাতায়াতের মাধ্যম হিসাবে কিন্তু আমরা এই সমস্ত যানবাহন ব্যবহার করি। সমস্ত যানবাহনই কিন্তু তোমার এই খনিজ তেলের থেকে তৈরি পেট্রোল, ডিজেল এর দ্বারাই কিন্তু সেই মেশিনগুলো চলে। আচ্ছা, গ্যাসোলিন দ্বারা বিমান এবং জেট চালানো হয়। গ্যাসোলিন, সেই গ্যাসোলিন থেকে বিমান এবং জেট চালানো হয়। তো এখান থেকে তোমরা ছবিটা বুঝতে পারছো আশা করি। এটা হচ্ছে তেলের কূপ, মানে যেটা ক্রুড অয়েলের খনি, তৈল খনি।
এখান থেকে নির্দিষ্ট পদ্ধতিতে বা নির্দিষ্ট প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ক্রুড অয়েলকে এখান থেকে তোলা হচ্ছে, তুলে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়। কোথায়? তৈল শোধনাগার অঞ্চলে বা তৈল শোধনাগারে নিয়ে যাওয়া হয়। সেইখান থেকে বিভিন্ন প্রস্তুতির মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে এই সমস্ত দ্রব্য প্রস্তুত করা হয়ে থাকে। দেখো এলপিজি এখান থেকে আসে, ওয়্যাক্স যেটা মোম, পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য, গাড়ির পেট্রোল ডিজেল তো বললাম, পেন্ট আমরা যে ঘরে রং করি, রঙের কাঁচামাল, এবার সেটা বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে ব্যবহার করে রঙের কাঁচামাল, সেটাও কিন্তু পেট্রোলিয়াম জাত দ্রব্য। কেরোসিন, ডিজেল এবং অ্যাভিয়েশন ফুয়েল যেটা, সেটাকে এরোপ্লেনের বা বিমানের জ্বালানি হিসাবে ধরা হচ্ছে। তাহলে বুঝতে পারছো যে ব্যবহারের ক্ষেত্রে পরিবহনের প্রত্যেকটা ক্ষেত্রে এই খনিজ তেল কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা খনিজ তেলের ব্যাপক ব্যবহার সম্পর্কে জানতে পারছি। এই পর্যন্ত যা বললাম, কারোর কি বুঝতে কোথাও কোনো সমস্যা রয়েছে? বুঝতে কারোর কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা, ভেরি গুড। এবার আমরা দ্বিতীয় যে ব্যবহার, সেই দ্বিতীয় ব্যবহার সম্পর্কে একটু আলোচনা করব। বলা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। তো আমরা দেখবে যখন আমরা কয়লা সম্পর্কে আলোচনা করেছিলাম, কয়লার প্রধান কার্যকারিতার দিক কি ছিল? বিদ্যুৎ শক্তি উৎপাদন। কারণ মনে আছে ভারতবর্ষের কত শতাংশ বিদ্যুৎ শক্তি আমরা কয়লা থেকে পেয়ে থাকি? ভেরি গুড, 57% বিদ্যুৎ শক্তি কিন্তু আমরা কয়লা থেকেই পাই, কয়লা থেকে পেয়ে থাকি। তো এই ডিজেল ভিত্তিক তাপবিদ্যুৎ বিশ্বের মোট বিদ্যুৎ শক্তির 4%, আর কয়লা ছিল 35%। অবশ্যই বিদ্যুৎ শক্তির ক্ষেত্রে অগ্রগণী ভূমিকা পালন করে কিন্তু কয়লা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা ডিজেলকে ব্যবহার করি, সেখান থেকেও কিন্তু আমরা তাপবিদ্যুৎ উৎপাদন করতে পারি। তাহলে দেখো, তাহলে তাপবিদ্যুৎ বিশ্বের মোট বিদ্যুৎ শক্তির 4% এই ডিজেল থেকে আসে। এছাড়াও বলো তো, তোমার বাড়িতে বা তোমার পাড়াতে কোনো যদি প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, সেখানে যে জেনারেটর চালানো হয়, যে বড় বড় মেশিন চালানো হয়, সেখানে সেটা কি দ্বারা চলে? একদম ঠিক, সেগুলো কিন্তু তোমার এই ডিজেল দ্বারাই চলে। বা তোমার বাড়িতে একটা পুকুর জল তোলা হবে, কিসে চলবে? ডিজেলে চলবে। তখন এই ডিজেল দেখবে বিয়ে বাড়িতে বা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এই বড় বড় জেনারেটর চালানো হয় ডিজেলের সাহায্যে। তার সাহায্যে জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এবং আমাদের এই যেমন এই তাপবিদ্যুতের মাধ্যমে আমরা যেমন প্রত্যেকটা জায়গাতে তোমার লাইট, ফ্যান, চার্জার, ল্যাপটপ ব্যবহার করি, সেটা সেই বিদ্যুতের মাধ্যমে আমরা কিন্তু সবকিছু ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেন লোডশেডিং কালে বাসগৃহে, দোকানে জেনারেটর থেকে বিদ্যুৎ সরবরাহ হয়। বিশ্বের মোট শক্তি সম্পদের 30% তেল উদ্ভূত হয়। তাহলে বিশ্বের যা শক্তি সম্পদ রয়েছে তার কিন্তু 30% এই খনিজ তেল থেকেই উদ্ভূত হয়, খনিজ তেল থেকেই তৈরি করা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। বোঝা গেল তাহলে? ঠিক আছে। হ্যাঁ, না, দুটো জিনিস আলাদা। এটা দেখো, ডিজেল ভিত্তিক তাপবিদ্যুৎ, সেটা ডিজেলের বা ডিজেলকে পুড়িয়ে তাপবিদ্যুৎ তৈরি করা, সেটা বিশ্বে 4%। আর ডিজেলকে যদি বিভিন্ন রকম শক্তির ক্ষেত্রে কাজে লাগানো হয়, সেখান থেকে 30% তেল ব্যবহার করা হয়ে থাকে। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, দেখবে তোমার বাড়িতে যখন কোনো মিস্ত্রি কাজে আসে, বিশেষ করে পাম্পের ক্ষেত্রে যদি বলি আমরা, বা বাইকের ক্ষেত্রে মোবিলের কথা যদি ব্যবহার করি, বাইকের বিভিন্ন যন্ত্রপাতি যেগুলো মোটর রয়েছে, সেই এই যে ছবিতে দেখতে পাচ্ছ তোমরা,
এইগুলোকে মসৃণ করার জন্য এবং প্রত্যেকটা যন্ত্র অপর যন্ত্রের সঙ্গে অতিরিক্ত ঘর্ষণে যাতে নষ্ট না হয়ে যায়, যাতে খুব স্মুথলি চলতে পারে, তার জন্য একটা চটচটে আঠালো পদার্থ ব্যবহার করা হয়। একদম ঠিক সেটাকে গিরিস বলা হয়। ঠিক আছে, তো গিরিস, দেখো গিরিসটা দেখতে ঠিক এই রকম ধরনের। তো এটাকে কি কাজে ব্যবহার করা হচ্ছে? ঘর্ষণজনিত ক্ষয়রোধ ও আয়ু বৃদ্ধির জন্য যানবাহন, কারখানার যন্ত্রাংশ, এগুলো তো আমি ছোট ছোট পার্ট দেখালাম, কারখানার বিরাট বিরাট যন্ত্র, সেগুলো কিন্তু বিশাল বড় বড় গ্রিসের ড্রাম এনে সেখান থেকে তাদেরকে লাগানো হয়। এবং কৃষি ও সামরিক সরঞ্জাম, তাহলে আমরা সামরিক সরঞ্জাম সেগুলোকেও সঠিকভাবে পরিচালনা করার জন্য বা সঠিক ভালো রাখার জন্য সেখানেও আমরা এই গিরিস ব্যবহার করি। বা মোবিল, যেটা বাইকে বা প্রত্যেকটা যানবাহনের ক্ষেত্রে নির্দিষ্ট কিলোমিটার অন্তর কিন্তু মোবিল চেঞ্জ করতে হয়, কারণ সেই মোবিলটা যানবাহনের ভেতরের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলোকে তরতাজা রাখতে সাহায্য করে। সেই বিভিন্ন জায়গায় পিচ্ছিলকারক পদার্থ গিরিস ব্যবহার করা হয়ে থাকে। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও এই খনিজ তেলের কিন্তু একটা অন্যতম ভূমিকা রয়েছে। মোবিল হোক বা গিরিস হোক, যাই আমরা ব্যবহার করে থাকি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই খনিজ তেলের ব্যবহারই বা ব্যাপক ব্যবহার আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, তাহলে এতক্ষণে আমরা কি কি বিষয় সম্পর্কে আলোচনা করলাম? খনিজ তেলের গুরুত্ব আলোচনা করেছি। খনিজ তেলের গুরুত্বে আমি তরল সোনা আর কালো সোনা সম্পর্কে বলেছি, কেন এদেরকে বলা হয়ে থাকে। আর তার পাশাপাশি বাণিজ্য সম্পর্কে একটু বলেছি, কোন দেশে সর্বাধিক এটা পাওয়া যায়। আর বিদ্যুৎ উৎপাদন প্রথম ব্যবহার আমরা বলেছি পরিবহন ক্ষেত্রে, যে কোনো ধরনের যানবাহন পরিবহন, সেটা জল, স্থল, আকাশ বা যুদ্ধক্ষেত্রেও আর্মিরাও কিন্তু এই খনিজ তেলেরই ব্যবহার করে থাকে। ঠিক আছে, আচ্ছা, পরিবহন ক্ষেত্রে ব্যাপক ব্যবহার সম্পর্কে আমরা দেখলাম, এর পরিধি কতখানি। বিদ্যুৎ উৎপাদন, এটা সম্পর্কেও আমরা একটু দেখলাম যে বিদ্যুৎ উৎপাদন কিভাবে বা কোন কোন অঞ্চলে বা জেনারেটরের মধ্যে, জেনারেটরের যে জ্বালানি এই ডিজেলকে ব্যবহার করা হয়, সেখান থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে, বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে, উৎপাদন বলবো না, কারণ সেটা মোটরের সাহায্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। আর যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজেও এই পেট্রোলিয়ামের ভূমিকা অনস্বীকার্য, কারণ বিরাট বিরাট যন্ত্রপাতি যদি আমরা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করি, তাহলে এগুলো জং ধরে যায়, জল লাগতে পারে, এবং হাওয়া বাতাস লেগে ধুলো লেগে জং ধরে যেতে না হয়, এবং প্রত্যেকটা যন্ত্রপাতি অপর যন্ত্রের সাথে যাতে সঠিকভাবে ঘর্ষণে ভেঙে না যায়, কঠিন বস্তু তো, সেই জন্য এই পিচ্ছিল কারক পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, পরবর্তী ব্যবহার কি আছে এবার আমরা দেখি একটু। আচ্ছা, পরবর্তী ব্যবহার গৃহস্থালির কাজ আর কৃষিকাজ। তো তোমরাই বলো তো, গৃহস্থালির কাজে এই পেট্রোলিয়ামজাত দ্রব্যকে আমরা কিভাবে বা কি কি কাজে লাগাতে পারি? আচ্ছা, ছবিটা দেখেও তোমরা বুঝতে পারলে যে এই স্টোভটা কেরোসিন দ্বারা ব্যবহার করা হয়ে থাকে। তো দেখো, এখন এই কেরোসিন কিন্তু আর আগের মতো বা এই স্টোভ আগের মতো এখন ব্যাপক হারে আর ব্যবহার করা হয় না। ঠিক আছে, যেহেতু এখন প্রত্যেকটা বাড়িতে সরকার কর্তৃক হোক বা ব্যক্তিগত উদ্যোগেই হোক, সেখানে গ্যাসের সরবরাহ অনেকখানি করা গেছে, সেই জন্য গ্যাসের এখন চাহিদা অনেকখানি বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তো দেখো পূর্বে হতো এটা, তবে এখন যেখানে যেখানে গ্যাস পুরোটা গিয়ে পৌঁছায়নি, সেখানে হ্যারিকেন, লণ্ঠন, কুপি জ্বালানোর জন্য বা স্টোভ জ্বালানোর জন্য কিন্তু এই কেরোসিন ব্যবহার করা হতো। এটা গৃহস্থালির পূর্বের দিনের, এবং পূর্বের দিনে সেই জন্য রেশন থেকেও কিন্তু
কেরোসিন দেওয়া হতো, এখন ব্যবহার কমে যাওয়ার জন্য এখন কেরোসিন থেকে কেরোসিন দেওয়া বন্ধ হয়ে গেছে। শীত প্রধান দেশে ভারী তেল গৃহ উষ্ণকরণে জ্বালানি রূপেও ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তো এই যে শীত প্রধান যে দেশ, সেই শীত প্রধান দেশগুলোতে ঘরকে উষ্ণ রাখতে তো এই জ্বালানি রূপে এদেরকে ব্যবহার করা হয়ে থাকে। আর রান্নার ক্ষেত্রে খনিজ তেল আমরা এই যে আলো জ্বালাতে প্রোপেন, বুটেন গ্যাস ব্যবহার করি, এগুলো হচ্ছে গৃহস্থালির বিভিন্ন কাজ। তাহলে বোঝা গেল গৃহস্থালিতে কোন কোন ক্ষেত্রে কি কি কাজে আমরা এগুলোকে ব্যবহার করি। কৃষিকাজ, তো কৃষিকাজে কি কি মেশিন ব্যবহার করা হয় আগে বলো। আচ্ছা, প্রথমে ট্রাক্টরের নাম মনে আসছে, পাওয়ার টিলারের নাম মনে আসছে। এখন আরো উন্নত অনেক মেশিন তোমরা গ্রামে গেলে দেখতে পারবে, এবং এগুলো অনেকদিন আগেই ছিল। তো আমাদের অঞ্চলে এখন আমরা পরিচিত লাভ পেয়েছি, দেখতে পেয়ে সামনে সামনে হারভেস্টার বা ঝাড়াই মেশিন বা পাম্প মেশিন, এবং যেখানে যেখানে বিদ্যুতের সাপ্লাই সরাসরি নেই পাম্প মেশিনের, সেখানে কিন্তু এই ডিজেলের সাহায্যেই যে জল তোলা মেশিন বা জেনারেটর বলা হচ্ছে, সেগুলোকেই কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ট্রাক্টর, হারভেস্টার, ঝাড়াই মেশিন, পাওয়ার টিলারে প্রত্যেকটাতেই আবার ডিজেল ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, রাসায়নিক সার ও কীটনাশক খনিজ তেলের উপজাত দ্রব্য। দেখো, রাসায়নিক সার, যে রাসায়নিক সার জমিতে ব্যবহার করা হয় যাতে জমির উর্বরতা বৃদ্ধি পায়, ফসলের ফলন বৃদ্ধি পায়, এবং কীটনাশক, যে বিভিন্ন গাছের কীটনাশক যেগুলো যাতে কীট যাতে সেগুলো মরে যায়, সেগুলো কিন্তু এই খনিজ তেলের উপদ্রব্য থেকেই উৎপাদিত হয়ে থাকে। তাহলে দেখো, শুধু কৃষিকাজের শুধু প্রত্যেকটা মেশিনের জ্বালানি হিসেবে ব্যবহার করাই নয়, এই যে মেশিনগুলো শুধু জ্বালানি হিসেবে ব্যবহার করাই নয়, রাসায়নিক সার এবং কীটনাশক যেগুলো ব্যবহার করা হয় সেগুলো প্রস্তুত কিন্তু এই খনিজ তেল থেকেই হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 5টা ব্যবহার আমরা আলোচনা করলাম। 1 নম্বর বলো পরিবহন ক্ষেত্রে, বিদ্যুৎ ক্ষেত্রে, 3 নম্বর কি বললাম যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে, 4 নাম্বার গৃহস্থালির কাজে, 5 নাম্বার কৃষিকাজ। এবার হচ্ছে উপজাত দ্রব্য। উপজাত দ্রব্য কি, যেমন আমরা কয়লার ক্ষেত্রে প্রচুর ধরনের উপজাত দ্রব্য দেখেছিলাম, সেই রকমই এই উত্তোলিত ক্রুড অয়েল শোধনাগারে পরিশোধনকালে নানা উপজাত দ্রব্য সংগৃহীত হয়ে থাকে। তো ক্রুড অয়েলকে আমরা যেহেতু সরাসরি ব্যবহার করতে পারি না, যে বিভিন্ন পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি অর্থাৎ তৈল শোধনাগার কেন্দ্র রয়েছে, সেখানে পরিশোধনকালে নানা উপজাত দ্রব্য প্রস্তুত করা হয়ে থাকে। তাকে ছবিটা একটু দেখো আগে। ঠিক আছে, এখানে আমি বলে দিই একটু, তেল পরিমাপের একক হচ্ছে 1 ব্যারেল তেল সমান 191 লিটার তেল, আমরা যে লিটারে ব্যবহার করা হয়ে থাকে। তো কি কি উপজাত দ্রব্য আমরা পেয়ে থাকি? বিটুমেন, পিচ, রাস্তার যে পিচ, আলকাতরা, দেখবে যে গ্রামের দিকে যখন অ্যাসবেস্টাস ঘর বা যে বিভিন্ন কি বলবো আসবাবপত্র, সেগুলোতে বা সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে জলে যে নৌকা চালানো হয়, সেই কাঠগুলোকে আগে আলকাতরা দিয়ে পুরোটাই করা হয়, তারপরে জলে ভাসানো হয়। তারপরে পাকা রাস্তা নির্মাণ, ছাদকে জল নিরোধক করা, এই যে বিভিন্ন কাজে বিটুমেন, পিচ, এই বিটুমেন হচ্ছে মূলত রাস্তা তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়, এইগুলো তৈরি হয়। মোম প্রস্তুত করা হয়, মোমবাতি, শিলমোহর তৈরি করা হয়, পালিশ প্রস্তুত করা হয়। বেঞ্জল, যেটা যানবাহনের চালাতে ব্যবহার করা হয়। দেখো, পেট্রোলিয়াম, একটা বড় যদি পেট্রোলিয়াম থাকে, সেখান থেকে কিভাবে ভেঙে ভেঙে তৈরি হচ্ছে, 43% গ্যাসোলিন উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, 43% গ্যাসোলিন উৎপন্ন হচ্ছে, 20% ডিজেল, 12% হাইড্রোকার্বন গ্যাস লিকুইড, জেট ফুয়েল তৈরি হচ্ছে। এছাড়া আরো বিভিন্ন প্রোপেন, বুটেন, মিথেন, এইসব বিভিন্ন গ্যাস, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখানে প্রস্তুত করা হচ্ছে। ঠিক আছে,
বোঝা গেল? আচ্ছা, এবার দেখো এই যে খনিজ তেলজাত যে দ্রব্যসমূহ, প্রথম পর্যায়ে মূলদ্রব্য 91% আমরা পেয়ে থাকি, আর বাদবাকি দ্বিতীয় পর্যায়ে উপজাত দ্রব্য সেগুলো আমরা 9% পেয়ে থাকি। তো মূল দ্রব্য কোনগুলো? মূল দ্রব্য হচ্ছে গ্যাসোলিন, মূল দ্রব্য, পেট্রোল, ডিজেল, অন্যান্য জ্বালানি তেল, গ্যাস, কেরোসিন, পিচ্ছিলকারক দ্রব্য সবই কিন্তু এই খনিজ তেল থেকেই তৈরি হচ্ছে, উৎপন্ন হচ্ছে। এরকম খনিজ তেলকে যখন পরিশোধন করা হয়, নির্দিষ্ট তাপ দেওয়া হয়, তাপ দিলে দেখো একটা ব্যারেলকে যদি তাপ দেওয়া হয় কিভাবে, কোন তাপমাত্রায় কি উপজাত দ্রব্য তৈরি হয় সেটা দেখো, বুঝতে পারবে। প্রথমে রয়েছে পেট্রোলিয়াম গ্যাস, যেটা 25°C কম তাপমাত্রায় এই পেট্রোলিয়াম গ্যাস তৈরি হচ্ছে। পেট্রোলিয়াম গ্যাস, এই হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে। তারপরে 25° থেকে 60°C উষ্ণতা তাপমাত্রায় গ্যাসোলিন তৈরি হচ্ছে, এই হচ্ছে গ্যাসোলিন, যানবাহন কাজে লাগছে। 60 থেকে 180° তাপমাত্রায় তৈরি হচ্ছে ন্যাপথা, এই হচ্ছে ন্যাপথা। ন্যাপথা ঘরের বিভিন্ন কাজে বা কীটনাশক প্রস্তুতিতে ব্যবহার করা হয়ে থাকে। 180 থেকে 220°C প্যারাফিন তৈরি হচ্ছে, যেটা যানবাহনের ক্ষেত্রে, এই উড়োজাহাজের ক্ষেত্রে লাগে। 220 থেকে 250°C তাপমাত্রায় ডিজেল তৈরি হচ্ছে, এই হচ্ছে ডিজেল। তারপরে 250 থেকে 300° তাপমাত্রায় ফুয়েল অয়েল তৈরি হচ্ছে, এই হচ্ছে ফুয়েল অয়েল। তারপরে 300 থেকে 350°C তাপমাত্রায় লুব্রিকেটিং অয়েল তৈরি হচ্ছে, এই হচ্ছে লুব্রিকেটিং অয়েল। আর তারপরে 350°C বেশি তাপমাত্রায়, মানে কাছাকাছি তাপমাত্রায় বিটুমেন, বিটুমেন রাস্তা তৈরির ক্ষেত্রে কাজে লাগছে। তো ক্রুড অয়েলকে যদি আমরা নির্দিষ্টভাবে তাপ দিই এবং নির্দিষ্ট উষ্ণতায় সেটাকে আমরা করি, তাহলে এই নির্দিষ্ট উষ্ণতায় এই এতগুলো দ্রব্য কিন্তু আমরা এখান থেকে পেতে পারি, যেগুলো মূল দ্রব্য হিসাবে বলা হচ্ছে 91%। বাদবাকি 9% হচ্ছে উপজাত দ্রব্য, সেগুলো কি কি? পপিএথিলেন, প্যারাফিন, অকটেন, ভেসলিন, এই যে আমরা ব্যবহার করি ভেসলিন, ন্যাপথা, অ্যাসফাল্ট, প্রোপেন, প্রোপাইলিন, ইথিলিন, অ্যাথিলিন অক্সাইড, বুটাডিন, পলিভিনাল ক্লোরাইড। এই পলিভিনাইল ক্লোরাইড এটা কিন্তু প্লাস্টিক জাত যে বিভিন্ন ড্রাম বা প্লাস্টিকের বিভিন্ন খেলনা এখান থেকে তৈরি করা হয়ে থাকে। বেনজল এবং পলিস্টিরিন। তাহলে এখানে যদি তোমার উদাহরণস্বরূপ বলতে বলে যে পেট্রোলিয়ামের উপজাত দ্রব্যগুলোর নাম বলো, তাহলে এই নামগুলো তোমাদেরকে বলতে হবে। আর মূল দ্রব্যগুলোর নাম বলতে গেলে তোমাদের গ্যাসোলিন, পেট্রোল, ডিজেল, কেরোসিন, গ্যাস এবং অন্যান্য জ্বালানি তেল তোমরা বলতে পারো। ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত? তাহলে তো দেখো, কয়লার মতো কিন্তু পেট্রোলিয়ামেও অনেক উপজাত দ্রব্য আমরা ব্যবহার করি, যেগুলো আমাদের ধারণাই ছিল না যে এগুলো পেট্রোলিয়াম জাত দ্রব্য হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও পেট্রোরসায়ন শিল্প গঠন, এই পেট্রোলিয়ামকে কেন্দ্র করেই পেট্রোরসায়ন শিল্প, যেটা তোমার বললাম তৈল শোধনাগার শিল্প, এই হচ্ছে পেট্রোরসায়ন শিল্প। আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম পেট্রোরসায়ন শিল্প হচ্ছে হলদিয়াতে রয়েছে। তো খনিজ তেল শোধনাগারকে কেন্দ্র করেই ন্যাপথা, ইথিলিন, বেনজিন এবং এই তিনটি কাঁচামালের উপর ভিত্তি করে রসায়ন শিল্প এবং অনুসারী শিল্প গড়ে ওঠে। ঠিক আছে। কি কি তৈরি করা হয়, প্রস্তুত করা হয়? সার, ওষুধ, প্লাস্টিক, বয়ন, রবার। দেখো এই যে কৃত্রিম রাবার, এগুলো কিন্তু এই পেট্রোলিয়ামের জাত দ্রব্য। কার্পেট, তারপরে বিভিন্ন ছোট ছোট অ্যাডহেসিভ, কসমেটিক্স, প্রচুর কসমেটিক্স এই পেট্রোলিয়াম দ্রব্য। ফার্টিলাইজার্স, বিভিন্ন এই যে লিনেন তন্তু যেগুলো ফ্যাব্রিক্স, সেগুলো কিন্তু এই পেট্রোলিয়াম জাত দ্রব্য। তো এইগুলোকে কেন্দ্র করে বড় বড়
পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে এবং এই শিল্প থেকে যেহেতু 530টি ব্যবহার্য জিনিস উৎপাদন হয়ে থাকে, কত বললাম? 530টি ব্যবহার্য জিনিস উৎপাদিত হয়ে থাকে, তাই পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়। কি বলা হয়? আধুনিক শিল্প দানব। কেন বলা হয়? কারণ এই খনিজ তেল শোধনাগারকে কেন্দ্র করে যে ব্যাপক পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে প্রায় 530 ধরনের, সেই জন্যই একে আধুনিক শিল্পের শিল্প দানব বলা হয়। বৃহত্তম দহেজ, যেটা বৃহত্তম হলদিয়াতে রয়েছে, আর বঙ্গাইগাঁও, চেন্নাই, ট্রম্বে, এগুলোতেও কিন্তু পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে যথাক্রমে। ঠিক আছে? তাহলে দেখো, আমরা আজকে যে জিনিসগুলো আলোচনা করলাম, আমরা কিন্তু অনেক কিছু নতুন নতুন শিখতে পারলাম। তোমরা কি জানতে জামা কাপড়েরও বিভিন্ন তন্তু, সেখানেও পেট্রোলিয়ামের হাত রয়েছে? বা মেয়েরা যে বিভিন্ন প্রসাধনী সামগ্রী ব্যবহার করে, সেন্ট থেকে শুরু করে, সেখানেও কিন্তু পেট্রোলিয়াম দ্রব্যের প্রচন্ড পরোক্ষ প্রভাব রয়েছে। ঠিক আছে? তো এইখান থেকে আমরা পেট্রোলিয়ামজাত বিভিন্ন দ্রব্য বা তার ব্যবহার সম্পর্কে আমরা জেনেছি। তার গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি। কোনো প্রশ্ন কি এখান থেকে বুঝতে পারো অসুবিধা হচ্ছে? খুব ভালো, তাহলে পরবর্তী দিনে তোমরা এই প্রশ্নগুলোকে পাঠ্যপুস্তক থেকে দেখে আসবে। ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা আবার এই খনিজ তেলের পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।